আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, মারধর, আহত 4। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার টেন্ডার নিয়ে আজ বিএনপির দুই পক্ষের মধ্যে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, ধস্তাধস্তি এবং ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। এরপর জানাবো, বিএনপিকে ১/১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে আবারও ১/১১ সরকারের মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এখন অনলাইনে সহযোদ্ধাদের সহযোগিতা প্রয়োজন। এদিকে বদির সঙ্গে বিরোধে ক্রসফায়ারে খুন হন কাউন্সিলর একরাম। কক্সবাজারের জেলার টেকনাফ পৌরসভার কাউন্সিলর ছিলেন আওয়ামী লীগ নেতা একরামুল হক। টানা ১৩ বছর ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি। এরপরও ওবায়দুল কাদেরের সহযোগিতায় কাউন্সিলর একরামকে খুন করেছিল বদি এবং তৎকালীন পুলিশ প্রধান বেনজির আহমেদের নিরাপত্তা বাহিনী র্যাবের কর্মকর্তারা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো দুঃসংবাদ। ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা গ্রেপ্তার। চুয়াডাঙ্গার পৌর এলাকায় জাফরপুর গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগের জের ধরে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। এদিকে রেমিটেন্সের নামে ৭৩০ কোটি টাকা এনে কর ফাঁকি দিলেন এক করদাতা, বললেন এনবিআর চেয়ারম্যান। রেমিটেন্সের নামে চীন থেকে ৭৩০ কোটি টাকা দেশে এনে কর ফাঁকি দিয়েছেন এক করদাতা। প্রবাসীদের করমুক্ত সুবিধার আইনি সুযোগ নিয়ে ওই করদাতা টাকাগুলো দেশে আনেন। সোমবার ১৭ মার্চ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম গণমাধ্যমের সঙ্গে বিসিএস কর ক্যাডারদের মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। এবং সর্বশেষ জানাবো, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েল আবারও বিমান হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে অন্তত ২০০ জন ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ফের বিমান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ২ জনের বেশি নিহত হয়েছে। অবস্থায় আরও অন্তত ৫০০ জন মানুষ গুরুতর আহত হয়েছে। খবর আল জাজিরার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ১৮ মার্চ ভোর থেকেই গাজা উপত্যকায় বিভিন্ন এলাকায় বিমান হামলা শুরু করেছে দখলদার বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দরপত্র নিয়ে বিএনপির দুই পক্ষের মারধর, আহত অন্তত 4। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। অন্তত 4 জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, কালিয়াকৈর পৌরসভার হাটবাজারের জন্য টেন্ডার আহ্বান করে পৌর কর্তৃপক্ষ। ওই সময় পৌর এলাকার কয়েকটি হাট টেন্ডার চূড়ান্ত করা গেলেও বেশি কয়েকটি হাটের দর আগের চেয়ে কম দেয় পৌর কর্তৃপক্ষ সেগুলো রিটেন্ডারের আহ্বান করে। সোমবার ১৭ মার্চ বাজারের টেন্ডার দেওয়ার জন্য পৌরসভার কার্যালয়ে টেন্ডার বক্সে অনেকেই টেন্ডার ফেলেন। ওই সময় কালিয়াকৈর পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম আল মামুনের নেতৃত্বে দলটির বেশ কিছু নেতাকর্মী নিয়ে টেন্ডার ফেলতে যান। একই সময় কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদাত হোসেন একটি টেন্ডার দিতে পৌরসভার কার্যালয়ে যায়। সময় শামীম আল মামুন ও তার লোকজন নিয়ে সাদাত হোসেনের উপর চড়াও হয়। তখন তিনি টেন্ডার ফেলার জন্য আসেননি বারবার বলেও তার কোনো কথা না শুনে তাকে ব্যাপক মারধর করে। সময় তাকে রক্ষা করতে লোকজন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এতে উভয় পক্ষের অন্তত 4 জন আহত হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনার পরপরই সেখানে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে জড়ো হয়েছে। পরিস্থিতি নাজুকতা লক্ষ্য করে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিএনপিকে ১/১১-র মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপিকে ১/১১-র সরকারের মতো মিডিয়া ট্রায়ালের মুখে ফেলা হচ্ছে, যাতে করে বিএনপির দোষ ত্রুটিগুলো সামনে আসে। দলের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এখন অনলাইনে সহযোগিতা প্রয়োজন। সোমবার ১৭ মার্চ সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল লেকশোর এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেছেন তিনি। জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন এবং মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেছেন, একটি মহল ষড়যন্ত্র করছে, বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১/১১-র মতো বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে এবং মিডিয়ায় সেগুলো দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে, বিএনপি সেই নির্বাচন চায়, কেননা জবাবদিহি সরকারের পক্ষে মানুষের জন্য ভালো কিছু করা সম্ভব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে ততবারই দেশের জন্য পরিবর্তনে কাজ করেছে। নতুন ভোটারদের কাছে যেতে হবে, এগুলো জানাতে হবে, ৩১ দফা সম্পর্কে জানাতে হবে। রাষ্ট্র মেরামতের পরিকল্পনা ২.৫ বছর আগেই বিএনপি দিয়েছে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি, প্রচার প্রকাশনা সম্পাদক সালাউদ্দিন আহমেদ টুকু ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন। বদির সঙ্গে বিরোধে ক্রসফায়ারে খুন হন কাউন্সিলর একরাম। কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার কাউন্সিলর ছিলেন আওয়ামী লীগ নেতা একরামুল হক। টানা ১৩ বছর ছিলেন টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি। ওই এলাকায় আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন তুমুল জনপ্রিয়তা তার জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। রোশন হলে পরে ইয়াবা ব্যবসার জন্য সারা দেশে সমালোচিত তৎকালীন এমপি আব্দুর রহমান বদির। তিনি একরামকে পথের কাঁটা ভাবতে শুরু করেন। উভয়ের মধ্যে দেখা দেয় বিরোধ। এর জেরে একরামকে ক্রসফায়ারে খুন করা হয়। এই ঘটনার ৬ বছর পর আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। মাদক ব্যবসা নয়, বরং আওয়ামী লীগ এর স্থানীয় সাবেক এমপি আব্দুর রহমান বদির সঙ্গে বিরোধের জেরেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় একরামকে। বদির খুঁটির জোর ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের কাছ থেকে। র্যাবের হাতে খুন হওয়ার সময় কাউন্সিলর একরামের আত্মনাদে সন্তানদের ফোনে হওয়া রেকর্ডের মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। এই ঘটনায় স্তম্ভিত হয়ে পড়ে গোটা দেশ। অডিওতে শোনা যায়, আব্বু তুমি কখন আসবা? এই তোমা চলে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আসতে দেরি হবে যে? না, দেরি হবে না, চলে আসবো ইনশাল্লাহ। আব্বু তুমি কান্না করছো যে? না মা, কান্না করছি না। এরপর কান্নার শব্দের পর গুলির আওয়াজ, ওই আর্তনাদের শব্দ, সেই সঙ্গে পুলিশের বাঁশির আরও কয়েকটি হট্টগোলের মধ্য দিয়ে খুন করা হয় কাউন্সিলর একরামকে। র্যাব পুলিশের কথিত ক্রসফায়ারের সাজানো নাটক সম্পর্কে আগে থেকেই সাধারণ মানুষের ধারণা থাকলেও টেকনাফ ৩ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা একরামকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সামনে আসে ক্রসফায়ারের নামে পরিকল্পিত হত্যাকাণ্ডের ভয়ঙ্কর এক ছবি। ওই হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও, কারণ র্যাবের তৎকালীন ডিজি বেনজির আহমেদের নেতৃত্বে চলে যায় যুদ্ধ। মাদকের বিরুদ্ধে অভিযানে ক্রসফায়ারে খুনে মেতে উঠেছিল র্যাব। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার ক্রসফায়ারের নামে মানুষকে খুন বন্ধ করার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেনি বেনজিরের এই কালপিট বাহিনী। তবে কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের পর এই ঘটনাকে ভিত্তি করে ৬ শীর্ষ কর্মকর্তা সহ বাহিনী হিসেবে র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
14 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার। চুয়াডাঙ্গা পৌর এলাকায় জাফরপুর গ্রামে বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগের জের ধরে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। বিষয়টি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে জাফরপুরে পাওয়ার হাউস পাড়ায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণের চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত এনামুল হক জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এনামুল হক জনি বয়স 40, জাফরপুর ফকির মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, জাফরপুর পাওয়ার হাউস পাড়ায় ফকির মোহাম্মদ এর ছেলে এনামুল হক জনি 40 একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। জনির আগের স্ত্রীর একটি কন্যা সন্তান রয়েছে। 14 বছর বয়সী ওই কন্যা সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে। বিভিন্ন সময় সেই মেয়েকে কুপ্রস্তাব দিত তারই বাবা জনি। মামলার সূত্র থেকে জানা গেছে, গত 1 ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের কন্যা সন্তানকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় বাবা এনামুল হক জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করেন ওই কন্যা সন্তান। লোকলজ্জার ভয়ে বিষয়টি পরিবারের কাউকে না জানিয়ে তিনি তার এক বান্ধবীর কাছে বলে দেন। বিষয়টি জানাজানি হলে সোমবার অভিযুক্ত জনির বাড়ি ঘেরাও করে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান জানান, ওই শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। এই ঘটনায় অভিযুক্ত বাবাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে জনিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতে তোলা হবে।